দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে হলিস্টিক পদ্ধতিতে অসংক্রামক রোগের প্রতিরোধ ও তার প্রতিকার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন এই বিষয়েরই একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সাথে। অধ্যাপক গোবিন্দচন্দ্র দাস ১৯৫৬ সালের ১ জুলাই মুন্সিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে এফসিপিএস ও ডিসিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে দি অ্যালার্জি অ্যান্ড অ্যাজমা সেন্টারে চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের আজকের বিষয়টির মধ্যে দুটি জিনিস খুব বেশি প্রকট, সেটি হচ্ছে হলিস্টিক পদ্ধতি এবং আরেকটি হচ্ছে অসংক্রামক রোগ। আমি শুরুতে একটু জানতে চাইবো যে হলিস্টিক পদ্ধতি সেটি বলতে আমরা কি বুঝি এবং এই অসংক্রামক রোগগুলোর মধ্যে কোন কোন রোগগুলো পড়ে? হোলিস্টিক মিনস হলো হোল বডি। আমরা বা আমাদের শরীরের তিনটা অংশ, সোল, মাইন্ড অ্যান্ড বডি। বাইরের থেকে শুধু বডিকে দেখি এবং বডির আমরা চিকিৎসা করে থাকি। ওষুধ দিয়ে শুধু আমরা ফিজিক্যাল যে ইমপ্রুভমেন্টটা করতে পারি, কিন্তু আমরা সোল অ্যান্ড মাইন্ডকে কোনো ইমপ্রুভমেন্ট করতে পারি না। যার ফলে আপনি দেখেন এই অসংক্রামক রোগ দিন দিন কিন্তু বেড়েই চলছে। আজকে থেকে 50 বছর আগে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ অনেক কম ছিল, 2 to 3%। এখন সেটা বেড়ে 14, 15, 20% হয়ে গেছে। মানে যে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, উচ্চ রক্তচাপ, তার মধ্যে এই অসংক্রামক রোগগুলো দিন দিন বেড়ে চলছে এবং বেড়ে যাচ্ছে। এইগুলিকে যদি প্রতিরোধ করতে হয় তাহলে আমাদের ওষুধের পাশাপাশি আমাদেরকে সোল, মাইন্ড, বডি এগুলিকে ইমপ্রুভমেন্ট করতে হবে। যখন আমরা পুরো বডিকে ইমপ্রুভমেন্ট করতে পারবো তখন হোলিস্টিক পদ্ধতিতে তখন এই রোগগুলিকে প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব। আচ্ছা, তো এটিকে কেন আমরা হলিস্টিক বলছি এবং এই বিশেষ পদ্ধতিটির কার্যকর বা কার্যকারিতা কি? এটা হোলিস্টিক মিনস হলো হোল বডি। আপনারা জানেন এখন কিন্তু বিশ্বে একটা সাবজেক্ট হয়ে গেছে সোল, মাইন্ড, বডি। এটা দেখেন আবার আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে একটা হুড ডেফিনেশন অনুযায়ী স্বাস্থ্য তাকে বলে যখন ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়ালি ওয়েলবিং, নট মেয়ারলি এনি অ্যাবসেন্স অর ডিজ অর ইনফার্ম ইন দ্য বডি। শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক উন্নতি। মানে শুধু শারীরিক উন্নতি হলে হবে না, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক উন্নতি এইটা আপনি ওষুধ দেওয়া সম্ভব না। এই জন্য আমার দরকার এই হোলিস্টিক পদ্ধতি। আচ্ছা, কি করেন এটি, কিসের মাধ্যমে এই পদ্ধতিটা আমরা যেমন ধরেন প্রথমে সোলকে ইমপ্রুভমেন্ট করতে হয় থ্রু মেডিটেশন। আচ্ছা, মাইন্ডকে করতে হয় থ্রু নিউরোবিক, কতগুলি পদ্ধতি আছে। আর বডিকে করতে হয় থ্রু আমরা ইয়োগা, যোগব্যায়াম, প্রাণায়াম, মেডিটেশন এগুলির মাধ্যমে। তখনই সোল, মাইন্ড, বডিকে ইমপ্রুভমেন্ট করতে পারলেই আমাদের এই যে সংক্রামক রোগ বলতে যেগুলি বুঝি, উচ্চ রক্তচাপ, অসংক্রামক, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হার্ট ডিজিজ, মাইগ্রেন, লো ব্যাক পেন এগুলিকে প্রতিরোধ ও প্রতিকার করা সম্ভব। আচ্ছা, তো আমরা তো দেখছি যে আমি যদি ডায়াবেটিস থেকে শুরু করি, একটি ডায়াবেটিস রোগ, এই যে রোগটি দিনে দিনে বেড়েই যাচ্ছে এবং একটি এপিডেমিক বা একদম খুব খারাপ একটা আকার ধারণ করছে কিন্তু এই রোগীর সংখ্যা। তো এই যে বেড়ে যাচ্ছে, তারপরে আপনি আবার বলছেন এই বিশেষ পদ্ধতিতে সেটি প্রতিরোধ এবং প্রতিকার করা সম্ভব। একজন ডায়াবেটিক রোগীকে আপনারা এটি কিভাবে পরামর্শ দিয়ে থাকেন? এই যে দিন দিন বেড়েই চলছে, বিজ্ঞান আমাদের দিন দিন কিন্তু অনেক উন্নতি এনে দিয়েছে। বিশেষ করে সংক্রামক রোগগুলি, যেমন কলেরা এখন নাই বলে চলে, মিজেলস নাই, টিটেনাস নাই, হুপিং কাপ নাই, কিন্তু পাল্লা দিয়ে বেড়ে চলছে অসংক্রামক রোগ, ডায়াবেটিস, ব্লাড প্রেশার ও হার্ট ডিজিজ। এর অন্যতম কারণ হচ্ছে স্ট্রেস। কারণ আমরা যত সভ্যতার দিকে, যতটা আমরা হাই সোসাইটি মেনটেন করি, আমাদের দিন দিন কিন্তু আমাদের স্ট্রেস বেড়ে চলছে। দ্বিতীয়ত হলো আমাদের ফিজিক্যাল যে লেবার, আমাদের যে আমরা কাজকর্ম খুব কম করি, বডিকে আমরা সাধারণত করি না। 3 নম্বর হলো আমরা খাওয়া দাওয়া বেশি খাই। এই কারণে আমাদের এটা মানে দিন দিন বেড়ে চলছে। তো আমি যেটি বলছিলাম যে ডায়াবেটিক রোগীদেরকে আপনারা প্রথমে পরামর্শ কি দেন? আপনাদের এই বিশেষ পদ্ধতিটা শুরু হয় কি ধরনের? আমি যেমন আজকে 8 বছর আগে থেকে শুরু করেছি। ডায়াবেটিস রোগী তো ওষুধ যে খাবে, সাথে তাকে কিছু ব্যায়াম করতে হবে।
যেমন ধরেন আমরা জানেন এই স্ট্রেসের সাথে কিন্তু ডায়াবেটিস একটা সম্পর্ক আছে, আপনি জানেন। অবশ্যই। কারণ স্ট্রেস হরমোন এড্রিনালিন, নরডেন, কোর্টিসল, সিম্পেথিক এগুলি করলে কিন্তু ব্লাড প্রেশার মানে বেড়ে যায়। যত ওষুধ খাওয়ান, এই স্ট্রেস যদি না কমানো হয়, হরমোন যদি সিক্রেশন না কমানো যায়, তাহলে এই ডায়াবেটিস কোনোদিন কমবে না। তাহলে এই জন্য আপনাকে আমরা সেই করি কি, স্ট্রেসটাকে আমরা স্ট্রেস ফ্রি করার জন্য কতগুলো পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম একটা হলো মেডিটেশন। আচ্ছা, আবার যেমন ধর মাইন্ডকে স্ট্রং করার জন্য, মাইন্ডকে ইমপ্রুভমেন্ট করার জন্য আমরা কিছু এক্সারসাইজ করাই, সেগুলি হলো নিউরোবিক। আর বডিকে করাই কিছু যে যোগ, ইয়োগা, প্রাণায়াম, তারপর হলো অ্যাকুপ্রেশার, এগুলি করলেই সে রুগী ডায়াবেটিস মানে তার প্যানক্রিয়াটিক অ্যাক্টিভিটিস বেড়ে যায়, ইনসুলিন সিক্রেশন বেড়ে যায়, ডায়াবেটিস আস্তে আস্তে কমতে থাকে। আচ্ছা। তো এই পদ্ধতিটা আপনাদের কতদিন ধরে চলতে থাকে? প্রক্রিয়াধীন থাকে এই কতদিন ধরে একটি রোগী আপনাদের আন্ডারে থাকে? অ্যাকচুয়ালি এই পদ্ধতিটা কিন্তু আজকের না, এই পদ্ধতিগুলি কিন্তু হাজার হাজার বছর আগের চিকিৎসা। বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এই হোলিস্টিক পদ্ধতিগুলি কিন্তু একটু ধামাচাপা পড়ে গেছিলো। এখন উন্নত বিশ্বে দেখেছে শুধু ওষুধ দিয়ে এই রোগগুলিকে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিরোধ করা সম্ভব না। ওষুধের পাশাপাশি আমাদেরকে এই হোলিস্টিক পদ্ধতিও গ্রহণ করা উচিত। কতদিন ধরে চিকিৎসা চলতে হোল লাইফ থাকে? করবে, কারণ এই ব্যায়াম তো আর করতে অসুবিধা নেই, আচ্ছা। ধ্যানও করতে অসুবিধা নেই। আপনারা জানেন এই সেটি কি আপনারা রোগীদের শিখিয়ে দেন নাকি আপনাদের সেন্টারে গিয়ে তারপর? আমরা শিখিয়ে দিই। আচ্ছা। যেমন আমরা এই যেমন ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ, এগুলো বলে ইনকিউরেবল ডিজিজ। এগুলি তো মানে সারা জীবন ওষুধ যতদিন খেতে বেঁচে হয়। থাকবে কন্ট্রোলে এখন যদি রাখতে আমাদের হবে। কথা হলো ওষুধ না খেয়ে সেই মানে এইগুলির মাধ্যমে যদি ওষুধ কম খায়, ভালো থাকে, তাহলে তো অনেক ভালো। এমন আমার অনেক রুগী আছে ইনসুলিন এখন নেওয়া বন্ধ করে দিচ্ছে, বা অনেকে অনেক 80-90 নিত, এখন যেমন 10-15 নেয়, বা অনেকে বাদও দিতে পারছে। যে রুগী বেশি কথা শোনে, যে নিয়মকানুন বেশি মেনে চলে, তার উন্নতিটা বেশি হয়। আচ্ছা, তার মানে লাইফস্টাইল মডিফিকেশনের একটা Lifestyle modification। স্টাইল আপনারা বলে দিচ্ছেন বা উপায় বলে দিচ্ছেন। আচ্ছা, কেমন সাড়া পাচ্ছেন? বেশ ভালো ভালো মানে সারা পাচ্ছে। এখন দেখেন কারো যদি হার্ট ডিজিজ হয়ে যায়, একটা রুগী যদি সেই পটুয়াখালী যদি হার্ট অ্যাটাক হয়, তা তো ঢাকা আস্তে আস্তে দেখা যায় যে মারা যায়। আপনি জানেন উন্নত বিশ্বেও হার্ট অ্যাটাক হলে 1/3 পেশেন্ট হসপিটালে আসার আগেই মারা যায়। তাছাড়া আমাদের দেশে এই গরিব দেশের মতো সব জায়গায় তো হার্ট উন্নত সেন্টার তো নাই, শুধু লিমিটেড কয়েকটা জায়গা আছে। এখন আমাদেরকে এই বাংলাদেশে 60 যেটা কার্ডিয়াক কনফারেন্স বলছে 80-85% রোগীকেই আমাদের চিকিৎসা দেওয়া সম্ভব নয়। এই ক্ষেত্রে আমার মনে হয় এই হোলিস্টিক পদ্ধতির বিকল্প নাই। এইটা যদি শিখিয়ে দেওয়া যায়, এটা সেই কুকরি মুকরি চর মনপুরা ওখানে বসে কিন্তু রুগীরা করে সুস্থ থাকা সম্ভব। আচ্ছা, এবং ফলো আপের জন্য আপনাদের কাছে কতদিন পর পর মাঝে মাঝে আসতে আসবে, 1 মাস 2 মাস বা 3 মাস পরে আসবে আর কি। আচ্ছা, তখন আপনারা কি দেখেন রোগীদের? আমরা ওগুলি দেখি যে ঠিকমতো তার পদ্ধতিগুলি চলছে কিনা, তার ব্লাড সুগার কতটুকু কমছে, তার লিপিড প্রোফাইল কতটুকু কমছে, তার যেমন হার্টের ব্লক হলে তার মুভমেন্টটা মানে রেস্ট্রিকশন হয়ে যায়, এটা মানে বৃদ্ধি হলে কিনা। ইটিটি করি, ইটিটা সবসময় করা দরকার না। এখন রুগী দেখা গেল আগে সে 5 মিনিট হাঁটলে সে কষ্ট পেত, এখন সে দেখা যায় 1 ঘন্টা হাঁটলেও কষ্ট হয় না, তখন আমরা বুঝি যে রুগীর ইমপ্রুভমেন্ট হয়েছে। আচ্ছা, খাবার দাবারে কি আপনাদের কোনো তালিকা থাকে তাদের জন্য? অবশ্যই খাওয়া তালিকা লেগেছে। কি কি ধরনের? যেমন এখন আমরা সব ফাস্ট ফুড, জাঙ্ক ফুডের অভ্যস্ত। আচ্ছা। এগুলি বাদ দিয়ে আমাদের প্রাকৃতিক খাওয়া খাইতে হবে। যেমন আগে দেখেন ঢেঁকি ছাড়া চাল ছিল, এগুলি ছিল হলো ভালো, যত পিউরি হইতেছে সব ফাইবার কন্টেনিংগুলি আমরা বাদ দিয়েছি, যার ফলে আমাদের এই রোগগুলির প্রতি প্রকোপ বেড়ে যাচ্ছে। আমাদের এই খাদ্যের মধ্যে মেনলি এই যে আপনার প্রাকৃতিক ফুড, এই বেশ করে শাক খাবে, সবজি খাবে, মাছ খাবে, সামুদ্রিক মাছ খাবে, সবই খাবে। শুধু রেড মিট, গরু, খাসি, তারপর চিংড়ি মাছ, ঘি, ছানা, মাখন, এগুলি বাদ দিয়ে আর সব কিছু সে খেতে পারবে। তার মানে শুধু শারীরিক চিকিৎসাই না, সাথে করে মানসিক চিকিৎসা আপনারা আপনি দেখেন সাথে এই করছেন। যে আমরা ব্লাড প্রেশার যে চিকিৎসা করি, যতই আপনি চিকিৎসা করেন, মাইন্ড প্রেশার যতদিন না কমানো হবে, এই ব্লাড প্রেশার কোনোদিনও নিয়ন্ত্রণে আসবে না। এই হোলিস্টিক পদ্ধতির মাধ্যমে সেটিকে আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারছেন। আমার এক রোগী আছে, এক ওষুধ কোম্পানি, এক মানে জিএম, তিনি 4টে ওষুধ খাওয়ার পরও তার ব্লাড প্রেশার কন্ট্রোল হতো না। মাঝে মাঝে তার হঠাৎ করে দেখলো 150/60/110 অস্বস্তি। এই পদ্ধতি নেওয়ার পরে আজকে প্রায় 7-8 বছর যাবৎ তিনি এখন হাফ টেবিল খান বা খান না, এখন সুস্থ আছেন। এরকম অনেক রুগী আছে। কারণ হলো কি এটা পদ্ধতি কিন্তু অনেক আগের। মানে সেই আপনি দেখেন প্রকৃতির ওই হিন্দুদের মামুনিরা সেই পাহাড়ি বিষয় ধ্যান করতো, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেরায় গুহা ধ্যান করছে, সব কিন্তু করছে।
এর কারণ হলো ব্রেনে যদি একটা স্থিতিশীল করা যায়, ওই স্ট্রেসফুলটা যদি কমানো যায়, স্ট্রেস হরমোন যদি সিক্রেশন বন্ধ করা যায়, তাহলে এই রোগগুলো সবকিছুর মূলে হচ্ছে স্ট্রেস। stress। সেই মূলটাকে এটা আগে, কমাতে হবে। উৎসটাকে আগে বের করতে হবে এবং সেটিকে কমাতে হবে। স্ট্রেসও কমাতে হবে, সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিছু ব্যায়াম করতে হবে, প্লাস খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। মানে যেই 3টা কারণে এই রোগগুলো হচ্ছে, কারণগুলোকে রাখতে স্ট্রেস, কম কাজ করা এবং জাঙ্ক ফুড, ফাস্টফুড খাওয়া, এটাকে রিভার্স যদি করে দিই তাহলে রোগী উন্নতি হতে হবে, উন্নতি বাধ্য। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য এই বিষয়টিতে আপনি আমাদের দিলেন। আপনাকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। এবং আপনারা যদি এগুলি অনুসরণ করেন এবং সুস্থ থাকেন তাহলে আরও খুশি হওয়া বিষয় এটা। উপকৃত হবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হলিস্টিক পদ্ধতিতে অসংক্রামক বিভিন্ন রোগের প্রতিকার এবং প্রতিরোধের বিভিন্ন উপায়। আশা করছি আপনাদের উপকারে আসবে এবং যে পরামর্শগুলো আমাদের আজকের অতিথি আমাদের দিলেন সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো আর্মসের যে মুভমেন্টটা, সেটা হচ্ছে গতদিন যেটা দেখেছিলাম সেটাই হচ্ছে সেকেন্ড সিকোয়েন্স। এটাও আমরা দেখাবো সুপারসেটের মাধ্যমে। এটার যেটা একটা কম্বিনেশন থাকবে, কম্বিনেশনটা এর আগে যেটা দেখেছিলাম সেটা ছিল শেপ এবং ভাস্কুলারিটি। এবার যেটা থাকবে শেপ এবং মাস্কুলারিটি, এই দুইটা আমরা একটু কম্বাইন করব। যেহেতু আমরা ম্যাক্সিমাম এটা নিতে পারি হচ্ছে ট্রাইসেপে, যখন ট্রাইসেপে চলে যাবো আমরা মাস্কুলারিটির জন্য, এবং বাইসেপে আমরা চলে যাব শেপিংয়ের জন্য, এবং পুরো মুভমেন্টটাই হবে কিন্তু সুপারসেটের মাধ্যমে। এখন দেখুন যে কীভাবে আমরা মুভমেন্টটা করবো। ওকে, প্রথমে আপনারা যে জিনিসটা করবেন, আগে আমরা দেখেছিলাম যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা বলি প্রিচার হ্যামার কার্ল। ওকে, প্রিচার হ্যামার কার্লের যে সুবিধাটা সেটা হচ্ছে আপনার বাইসেপটাকে হিট করবে, আপনার বাইসেপের যে লং হেডটা বাড়াবে, মানে বাইসেপটাকে লম্বা করবে। আর এছাড়া এর সাথে সেকেন্ডারি যে জিনিসটা করবে, আপনার যে ফোরআর্মসের যে ব্রাকালি মাসলটা, যেটা ফোরআর্মসের সামনের সাইডে যে মাসলটা, সেটার মানে শেপটা খুব ভালোভাবে আসবে, এবং সেটা আবার ভ্যাসকুলারিটিরও খুব হবে, শেপিং হবে। এবং সেম জিনিস এর আগে আমরা বলেছিলাম যে এটা রিপিটেশনটা আপনি হাই করবেন, যেটা বলেছিলাম 25। ঠিক সেম আপনি ট্রাই করবেন যে 25 রিপিটেশনটা মারবেন। এইটা যখন করবেন শেষ করে সঙ্গে সঙ্গে চলে যাবেন আপনি ক্লোজ গ্রিপে। এটা আগে আমরা দেখেছিলাম কীভাবে মারবেন এইটা ক্লোজ গ্রিপটা। আপনি নর্মাল যে এইটা মারতেন, বেঞ্চ প্রেসটা মারতেন, সেটা হচ্ছে আপনার একটু ন্যারো গ্রিপ করবেন। ন্যারো গ্রিপ বলতে আমরা বুঝি শোল্ডারের ভিতরে, যাদের ফ্লেক্সিবিলিটি খুব বেশি থাকে তারা পুরোপুরি ধরতে পারে, ক্লোজ করে ধরতে পারে। যাদের ওই পরিমাণ নেই, ফ্লেক্সিবিলিটি নেই, তারা জাস্ট আপনার শোল্ডার যে এটা থাকে, ওয়েটটা থাকে, তার ভিতরে গিয়ে ঢুকাবেন, তাহলে আপনার ন্যারো গ্রিপ হয়ে যাবে। এবং এখানে সেম অন্যান্য এর মতো জিনিসটা করবেন না যে আপনি খুব ওয়েটটা নেবেন হেভি এবং রিপিটেশন কম মারবেন, তা না। তখন আপনি ওয়েটটাকে কমাবেন, কিন্তু রিপিটেশনটা আপনি অ্যাটলিস্ট 25 মারবেন। ওকে, তার মানে কি, এই যে এটার সাথে যে জিনিসটা থাকলো কম্বিনেশন, সেটা হচ্ছে প্রিচার হ্যামার কার্ল, এবং তার সাথে হচ্ছে ক্লোজ গ্রিপ। হ্যামার কার্লের মাধ্যমে যে জিনিসটা হবে, আপনার বাইসেপের শেপিংটা হবে, এবং ক্লোজ গ্রিপের মাধ্যমে যে জিনিসটা হবে, আপনার হাতের ম্যাসিভনেসটা বাড়বে। এটা হচ্ছে সুপারসেটের সেকেন্ড প্রোগ্রাম। আমরা নেক্সট দিন হচ্ছে সুপারসেট থার্ড প্রোগ্রামটা দেখাবো, সেটা দিয়ে আমরা ক্লোজ ডাউন করবো। কারণ কি ওইটা এরকম 3টা সুপারসেট মিলে যদি আপনি এক্সারসাইজটা করেন, তাহলে আপনার হাতের মাসলটা যে জিনিসটা হচ্ছিল না, ইমপ্রুভমেন্টটা হচ্ছিল না, একটা জায়গায় যে ফিক্সড হয়ে গেছিলো, ওই ইমপ্রুভমেন্টের ব্যারিয়ারটা একটু খুলে যাবে। প্রিয় দর্শক, হঠাৎ করে ভুলবশত আপনি বা আপনার পাশের মানুষটি খেয়ে ফেলতে পারেন বিষাক্ত কোনো কিছু। সেক্ষেত্রে একজন চিকিৎসকের কাছে যাবার আগে তাৎক্ষণিকভাবে কি করবেন তা নিয়ে চলুন শুনি একজন চিকিৎসকের পরামর্শ। হঠাৎ বিষাক্ত বা ক্ষতিকারক কিছু খেয়ে ফেললে কি করবেন, সে বিষয়ে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়াটা একটু কঠিনই হয়ে পড়ে। তো কেউ যদি ক্ষতিকারক বা বিষাক্ত কিছু খেয়ে ফেলে, তৎক্ষণাৎ ভাবতে হবে যে আপনি কি আদৌ ক্ষতিকারক বা বিষাক্ত কিছু খেয়েছেন কিনা এবং তা কত পরিমাণ খেয়েছেন। আমরা সাধারণত বলে থাকি যে ক্ষতিকারক জিনিস সেগুলোই হচ্ছে যা আমাদের গলা, খাদ্যনালী, শ্বাসনালী এগুলোর ক্ষতি করে থাকে, যেমন স্যাভলন বা হারপিক, কীটনাশক ঔষধ বা ঘরের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র যেমন কেরোসিন বা কোনো অ্যাসিড, এগুলো খেয়ে ফেলে তৎক্ষণাৎ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো ক্ষতিকারক কিছু খেয়ে ফেলেই যে ক্ষতি হবে তা নয়, তা আপনি ভাবতে হবে অল্প পরিমাণ খেয়েছেন না বেশি পরিমাণ খেয়েছেন। যদি অল্প পরিমাণ খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষতির পরিমাণ খুবই কম, এবং একদম অল্প খেলে সেক্ষেত্রে হয়তো তেমন কোনো ক্ষতির সম্ভাবনাই নেই। ক্ষতির সম্ভাবনা হচ্ছে বেশি পরিমাণ এবং অতি ঘনত্ব তরল পদার্থ, ক্ষতিকারক তরল পদার্থ খেয়ে থাকলে। যদি খেয়েই ফেলেন সেক্ষেত্রে আপনাকে প্রথমে যা করতে হবে, আপনাকে নিজের চেষ্টায়, মানে হচ্ছে মুখে আঙুল ঢুকিয়ে বমি করতে হবে, এবং যতবার সম্ভব বমি করতে হবে। আপনি যতটুকু পরিমাণ খেয়েছেন তার ম্যাক্সিমাম পোর্শনটা যত দ্রুত সম্ভব বের করে ফেলতে হবে।
যত দ্রুত সম্ভব বের করে ফেললেন, বমি করলেন এবং এর পরবর্তীতে মুখ বারে বারে পরিষ্কার পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে কুলি করতে হবে। মুখটা পরিষ্কার করে রাখতে হবে। মুখের অন্যান্য স্থানে যেমন চোখে, নাকে বা গালের অন্য জায়গায়, শরীরের অন্য স্থানে যদি বিষাক্ত পদার্থটা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে এবং মুখ বারে বারে পরিষ্কার করতে হবে। এগুলো করার পর আপনার অতি দ্রুত সম্ভব নিকটস্থ চিকিৎসক অথবা হাসপাতালে যোগাযোগ করতে হবে পরবর্তী চিকিৎসার জন্য। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। যাদের অনেক দেরিতে ঘুম আসে তারা ঘুমানোর 2 ঘন্টা পূর্বে টিভি দেখা বন্ধ করুন আর রাতের বেলা চা কফিকে না বলুন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। পাশ্চাত্য দেশে, ওয়েস্টার্ন কান্ট্রিজে এটা দেখা যায় যে প্রতি 700-তে একটা বেবি ডাউন সিনড্রোম নিয়ে জন্মায়। ওয়ারেজ আমাদের এই দেশের, বাংলাদেশের এবং আশেপাশের ইয়াতে স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখলে দেখা যায় যে প্রতি 600 জনের একটা বেবি ডাউন সিনড্রোম নিয়ে জন্মগ্রহণ করে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।